আমরা প্রথমে তো আমরা চুপ করেছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা স্টেটমেন্ট দেওয়া শুরু করেছি। এখন আমাদের বক্তব্য দিচ্ছি। বিভিন্ন টেকনিক্যাল কিছু ইস্যুস আছে, প্রবলেম আছে, আস্তে আস্তে সবকিছুই হবে। কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগ পাশের ঘরের মতন ভেঙে পড়েনি। আওয়ামী লীগ মোকাবেলা করবে, করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে। আমি মনে করি আমাদের দায়ও ছিল, দায় আমাদের নিতে হবে। আমরা যখন সরকারে ছিলাম, আমরা এটা দাবি করতে চাই না যে আমরা কোনো ভুল করিনি, অবশ্যই না। আমাদের অনেক ভুল ছিল, ভুল করেছি, ভুলগুলো হয়েছে, সেগুলো নিয়ে আলাপ করছি আমরা, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায়, সেই জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায়, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলে। গুলি চালাবেন কেন? আমরা তো গুলি চালানোর কথা বলি নাই। ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না, এবং আমরা কি চেয়েছি? আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো জানিয়েছিলাম। প্রত্যেককে আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, আহতদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমরা দায় নিয়েছিলাম বলেই এই কাজগুলি আমরা করেছিলাম, এবং এখনো আমরা বিচার চাই। আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি, সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে সরকার। কেন? এখন পর্যন্ত তারা কোনো কমিটি করেনি তদন্তের জন্য। জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম, তারপরে যাই হোক তারাও ডাকতে বাধ্য হলো, কিন্তু এখন জাতিসংঘকে তারা তথ্য দিচ্ছে না। আপনি কিছুদিন আগে দেখেছেন, রিপোর্ট হয়েছে, জাতিসংঘ কিন্তু খুবই, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু খুবই হতাশ যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না। তো কেন এটা হচ্ছে বলেন? মাঝখান দিয়ে আবার কি হলো যে ইন্ডেমনিটি দিয়ে দিল। কেন ইন্ডেমনিটি? আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম। আপনি আমাকে বলেন যে এই 5 তারিখের পরে যে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জল, বা আপনার জাহাঙ্গীরনগরের যে শামীম, বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ, বা এই যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল, একজন রেকর্ড করেছিল, খুবই মেরে ফেললো, এগুলো দায় নিবে ইউনূস সরকার? শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো, দেখার জন্য হসপিটালে দৌড়ে গেলেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন। যারা নিহত হচ্ছে তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম, তাদেরকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করা হলো, তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থায় কমিটমেন্ট করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন, কিন্তু ওই সময়টুকুর মধ্যে। কিন্তু এমন যে একটা বিশাল ষড়যন্ত্র যেভাবে আমাদের ঘাড়ের উপর এসে পড়লো, মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছিল, এবং মানুষের মনকেও আসলে বিভিন্ন ভাবে চারিদিক থেকে প্রপাগান্ডা করে বিষে তোলা হলো, যেটা সত্যি কথা। আপনি যদি বলেন ব্যর্থতার কথা, ওখানেই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি, পরবর্তীতে ওনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে ওনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল, নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে গেছেন, দেশ ছাড়তে উনি চান। এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন, যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে এগুলো বের হবে। উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল। আমরা এই দায় নিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে কদিন ছিলাম, আমি যদি বলি 16 থেকে 5 তারিখ পর্যন্ত, জুলাই 16 থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত প্রত্যেকটি ঘটনার দায় আমাদের আছে। এটাকে আমরা এড়াই না। তদন্তের ব্যবস্থা করেছি, জাতিসংঘকে ডেকেছি। সব দিন শেষে হচ্ছে, আমি যতই দুঃখ প্রকাশ করি, আমি যতই ক্ষমা চাই, আমি যাই করি না কেন, দিন শেষে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তাদেরকে আপনার বিচার দিতে হবে। বিচার আমরা সেইটাই করতে চেয়েছিলাম, এবং ন্যায্য বিচার দিতে হবে। একজন হত্যা করেছে, অন্যায় করেছে, আরেকজনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, তাহলে কিন্তু ওই পরিবারগুলো ন্যায্য বিচার পাবে না। এই জন্য আমাদের দায়ের সবচেয়ে বড় জায়গা, বা আমাদের দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় জায়গা, বা রিগ্রেট করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা বিচারটা চাই, বিচারটা হোক। ন্যায্য বিচারের মাধ্যমে আসল দোষী অপরাধী যাতে সাজা পায়, আমরা সেই জায়গাটাতে থাকতে চাই। কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না,
উনি এভাবে বলছিলেন যে আমি দেশ চালাতে পারছি না, এত হচ্ছে, ওদের এত খারাপ লাগছে, ওরা দেশ চালায়, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। উনি ক্ষমতা ছেড়ে দিতে 4 তারিখে বেশ কয়েকবার বলেছিলেন। কাজে এগুলো একেবারেই, আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা। এবং যেটি হয়েছিল, হ্যাঁ, যেটি সজীব জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে যাচ্ছিলেন না, উনি ক্ষমতা তো আগের দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে, যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আসবে, যেভাবে আসবে সেটা উনি ওভারসি করবেন। কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল, সেই সময় উনি এটা জিদ করেছিলেন, উনি দেশের বাইরে যাবেন না। তখন ওই শেখ রেহানাকে দিয়ে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল, আপনাকে হত্যার পরিকল্পনা করছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে বিভিন্ন সংস্থা, পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছিলাম ফরেন্সিক এক্সপার্ট এদেরকে আনার জন্য, একটা আন্তর্জাতিক তদন্ত করতে, যে কেন এরা এই ঘটনাগুলি ঘটছে, কিভাবে ঘটছে। কারণ যতগুলি হতাহত হচ্ছে ও মৃত্যু হচ্ছে, এটা তো আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে যাচ্ছে। আমরা তো সরকারের, তখন এর দায়িত্ব আমাদেরকেই নিতে হয়। যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা ঘটুক, আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজড হোক, আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক। এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক, আরো হতাহত হোক, আরো টেনশন বাড়ুক, যাতে সরকার পড়ে যায়, এটা তো অন্য পক্ষ চাচ্ছিল, আমরা তো এটা চাইনি। আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো, এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত, এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব, এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে। সমান মর্যাদা তো বটেই, বরং অন্য দলই যারা এসব কথা বলে তারা যা পারেনি, আওয়ামী লীগ সেটা অর্জন করেছে ভারতের কাছ থেকে। ভারতের সাথে যে গঙ্গা চুক্তি, ফারাক্কা চুক্তি, এটা তো অন্য দলগুলি করতে পারেনি, আওয়ামী লীগই তো করেছিল। এটা তো ঐতিহাসিক আমরা পেয়েছি। এগুলো কিন্তু আপনারা না জেনে অনেক সময় বলে ফেলেন, মানুষ বিভ্রান্ত হয়। এগুলো কিন্তু বোঝার বিষয় আছে, পানিটা কিভাবে মাপে, কোন সময় থেকে কোন সময় আমাদের পানির জিনিসটা মাপতে হয়, এগুলো হাইলি টেকনিক্যাল হয়ে যায়। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আমরা করেছি, আমরা ভারতের সাথে ম্যারিটাইম বাউন্ডারি, সমুদ্র সীমা জয় করে এনেছি। বিএনপি বা অন্য দলগুলি উদ্যোগই নেয়নি। আমরা ম্যারিটাইম বাউন্ডারি জয় করে এনে আমরা চায়না থেকে সাবমেরিন নিয়ে এসেছি আমাদের এটা সুরক্ষার জন্য, যেখানে ভারতের অনেক ক্ষেত্রে এটা অপছন্দ ছিল। কাজে আমরা যা যা কিছু করেছি এগুলো তো এটা কেউ কিছু করেনি সত্যিকার অর্থে যদি আপনি দেখেন। হ্যাঁ, আওয়ামী লীগ একটা জিনিস যেটা করেছে, যে আননেসেসারি ভারতের নর্থ ইস্টে তাদেরকে ডিস্টার্ব করেনি। কেন ডিস্টার্ব করবে আওয়ামী লীগ? কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল আমরা সন্ত্রাস, সহিংসতা এবং এই যে আপনার সেপারেটিস্ট মুভমেন্ট, এগুলোর বাইরে একটা শান্তিপূর্ণ রিজিওনাল কানেক্টিভিটি চাই। আওয়ামী লীগ ভারত থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ ইম্পোর্ট করে, আপনি জানেন? আওয়ামী লীগ গভর্নমেন্টের অধীনে এটা হয়েছে এবং এটা আমরা সস্তায় নিয়ে আসি। বাংলাদেশের ভিতরে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ পড়ে পার ইউনিট, তার চেয়ে কম দামে আমরা এই বিদ্যুৎ আনি এবং সেটা আমি বহুবার বলেছি, কেউ কর্ণপাত করেনি। তামিম সাহেব কিছুদিন আগে বললেন যে রিজিওনাল কোলাবোরেশন একটা বড় সুবিধা, এটা আমরা বাংলাদেশ ভোগ করছি। এটা আওয়ামী লীগের সময় হয়েছে। আমরা আসাম থেকে যে আপনার পাইপলাইন দিয়ে ডিজেল নিয়ে আসবো, ক্রুড যে ডিজেলটা দিনাজপুরে, সেটা তো পুরোটাই বাংলাদেশ লাভবান হবে। এখন বাংলাদেশ ভারতের সাথে কি করতে দিয়েছো? মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের যে সম্পর্ক, আমরা এখানে টুকাটুকি ঝগড়া না করে একটা শান্তিপূর্ণ সহাবস্থান ফেলিয়ার আছে। বাকিদের সময় একটু দেখেন তো তারা উদ্যোগটা নিয়েছিল কিনা। আমরা তো উদ্যোগ নিয়েছি। দেখেন, ভারতের সাথে হয়তো আমাদের 20টা কথার কথা বলছি, 20টা সমস্যা আছে, সেগুলো সবগুলো আমরা উদ্যোগ নিয়েছি। এই 20টার মধ্যে হয়তো 15টা আমরা সমাধান করেছি, 5টা পারিনি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমরা সবগুলো উদ্যোগ নিয়েছি। যেগুলো পারিনি সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় যে আওয়ামী লীগ এগুলো করেনি, কিন্তু বাকিরা তো ওই উদ্যোগও নেয়নি। আমরা উদ্যোগ নিয়েছি 20টা, 15টা পেরেছি, 5টা পারি নাই, আর তারা তো উদ্যোগই নেয়নি। কাজে আমরা কি করে ভারতের কাছে এটা নতুন জানা হলো? আসলে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় থেকেই আওয়ামী লীগকে এবং মুক্তিযোদ্ধাদের
পাকিস্তান পন্থীরা এই ভারতের তাবেদার এগুলো বলে আসছে। আপনি তখনকার দেখে নেন গোলাম আজম এবং রাজাকার এবং কোলাবোরেটরদের স্টেটমেন্ট গুলি, তারা তখনও তো বলতো আওয়ামী লীগ হচ্ছে ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র করছে। এটা তো নতুন বক্তব্য না। আমাদের দেশের আজকের জেনারেশন এরা জানে না, তাই এরা হয়তো ভাবছে। আদানি তো একটা প্রাইভেট কোম্পানি। আপনাকে সিম্পল একটা জিনিস বলি, ভারতের ভিতরে এই যে কত মেগাওয়াটের আদানিটা বলেন তো? 1600 মেগাওয়াটের, রাইট? 1600 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র যদি বাংলাদেশে বানাতেন কি পরিমাণ জমি লাগতো? সেই জমিটা আমাদের লাগলো না, সেই জমিটা আমরা ভারতের ব্যবহার করলাম। আমাদের গভর্নমেন্ট যদি করতো এককালীন যে ইনভেস্টমেন্ট লাগতো, সেই কথা বলছেন কয়েক গুণ বেশি দামে। তাহলে আপনাকে আমি বলি, আপনি তো সাংবাদিক, আপনি শুধু একটা জিনিস চেক করেন, আদানিকে আমরা পে করেছি না বিদ্যুৎ নেয়ার বিনিময়ে? পার ইউনিট বিদ্যুৎ কত টাকায় পে করেছে আদানিকে? আর বাংলাদেশের ভিতরে যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলি আছে সেগুলোতে পার ইউনিট কত পে করি, রিসিপ্টটা না মিলাই দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন আসলে বেশি না কম করা হচ্ছে। এই যে মিথ্যাচার গুলি করে ছেড়ে দেয় বাজারে, এগুলো নিয়ে মানুষ তাল তুলতে থাকে। আপনি প্রুফ নিয়ে আসেন না, ফ্যাক্টস নিয়ে আসেন। আপনাকে আমি বলে দিচ্ছি, বাংলাদেশের ভিতরে কোল বেস বিদ্যুৎ প্রকল্প করতে পার ইউনিট যে কস্ট, আদানি ক্ষেত্রে তাই কস্ট। রিসিট এনে চেক করে দেখেন। বরং আমাদের এন্টায়ার জিনিসটা ভারতের ঘাড়ের উপর দিয়ে আমরা নিয়ে আসছি। যে আপনি শুধু চিন্তা করেন, বাংলাদেশের জমি ব্যবহার করে, বাংলাদেশের কোন একটা কোম্পানিকে ইনভেস্ট করিয়ে, বাংলাদেশে কয়লা পুড়িয়ে সেই বিদ্যুৎ যদি আপনি ভারতে সরবরাহ করতেন, তাহলে বাংলাদেশে এরা কি বলতো? বলতো দেশ তো বেঁচে দিয়েছে। ঠিক এই উল্টাটা যখন হচ্ছে, তখনও বলছে যে বাংলাদেশ সরকার নাকি আওয়ামী লীগ সরকারের ঠিক করে। আপনি বুঝছেন? এই জিনিসটা বোঝার জন্য আমি বলছি।